আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে শুক্রবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে ১২ই ডিসেম্বর ২০২৫ আমরা পড়ব প্রথম আলো। তো প্রথম পাতায় দেখতে পাচ্ছেন যে ১২ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে এবং নির্বাচনে ৩০০টি হচ্ছে আসনে ভোট গ্রহণ করা হতে পারে। তো এখানে কিছু বিষয় এসেছে, আপনারা জাস্ট দেখে নিতে পারেন। আপনি এটা মনে রাখতে পারেন যে ১২ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। যদিও আজকে আমার মনটা খুব খারাপ। শরীফ ওসমান হাদির গায়ে হচ্ছে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং দেশে একটা শক্তি আসলে ফ্যাসিবাদ হচ্ছে কায়েম করতে চায়, এটাই বোঝা যাচ্ছে আর কি। তো দেখা যাক, এই বিষয়টা আসলে সবার জন্য অনেক কষ্টকর ছিল। আমরা কেউই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারছি না এখনও। তো আজকে ভিডিওটা বানানোরও কোনো ইচ্ছে ছিল না, তারপরে মনে হয়েছে যে অনেকেই আসলে ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, সেজন্য বানাচ্ছি। তো দেখেন, ১৯৭১ সালের হচ্ছে ৪ই ডিসেম্বর নিউ ইয়র্ক সময় হচ্ছে বিকাল ৫টায় যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশের অনুরোধে জাতিসংঘের হচ্ছে নিরাপত্তা পরিষদে একটা হচ্ছে অধিবেশন হয় এবং সেখানে কিন্তু হচ্ছে আপনার যুদ্ধবিরতি নিয়ে কথা উঠেছিল, যে ভারত পাকিস্তান মধ্যকার যে যুদ্ধ আমাদের সাথে পাকিস্তানের হচ্ছিল, সেই যুদ্ধটা বন্ধ করতে হবে। কারণ এখানে ভারতকে দোষী সাব্যস্ত করা হয় তখন। তো কিন্তু হচ্ছে আপনার রাশিয়া হচ্ছে এখানে ভেটো প্রদান করে, ফলে হচ্ছে যুদ্ধবিরতি সেটা হচ্ছে আর কার্যকর হয় না এবং ১৬ই ডিসেম্বর হচ্ছে আমরা আমাদের বিজয় লাভ অর্জন করি। তো এখানে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বদিউল আলম, সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান, তিনি বলছেন যে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশজন হচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, যার দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তো আপনারা জানেন যে ১৯৭২ সালে আমরা কিছু সংস্থার সদস্যপদ লাভ করেছিলাম এবং এখানে সেই সংস্থাগুলোর তালিকা আছে। এখানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএর সদস্যপদ লাভ করেছিলাম ১৯৭২ সালে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটার সদস্যপদ লাভ করেছিলাম আপনার ১৯৭২ সালে। কমনওয়েলথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক সমসংস্থা, আন্তর্জাতিক শিক্ষা এবং বিজ্ঞান সংস্কৃতি সংস্থা। ইউনেস্কো ১৯৪৫ সালে হচ্ছে আপনার গঠিত হয়েছিল এবং এটি কিন্তু ১৯৬৫ সালে হচ্ছে ওরা কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল। তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন। এবং আইএমএফ কত সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তারপর আপনারা একটা কলাম দেখছেন যে অনুমোদন ছাড়া মুঠোফোনে আড়ি পাততে পারবে না কোনো সংস্থা। বিষয়টা হচ্ছে ধরেন র্যাব, তারপরে ডিজিএফআই, এরা চাইলেই হচ্ছে আপনার যে কোনো মানুষের হচ্ছে কল রেকর্ডিং থেকে শুরু করে সব রকম ইনফরমেশন হচ্ছে নিতে পারতো। তো টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী যে কোনো সংস্থা হচ্ছে অনুমোদন ব্যতীত এই কাজ হচ্ছে করতে পারবে না। এই কাজ করার জন্য একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকবে, যারা হচ্ছে এ কাজ করতে পারবে এবং তাদের অনুমোদন ব্যতীত হচ্ছে এই কাজগুলো যদি কেউ করে থাকে, তবে সেটা হচ্ছে বেআইনি হিসাবে গণ্য হবে। এই বিষয়টা এখানে উঠে এসেছে। এরপর আপনারা দেখছেন যে ইউনেস্কোর বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় বাংলাদেশের ৩টি স্থান রয়েছে। একটি হচ্ছে সোমপুর বিহার বা পাহাড়পুর, ৭ গম্বুজ মসজিদ, সুন্দরবন। এই তিনটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় হচ্ছে রয়েছে এবং আপনারা জানেন যে ৭ গম্বুজ মসজিদ তালিকা অন্তর্ভুক্ত হয় 1985-এ এবং সোমপুর বিহার একই সালে হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছিল, আর সুন্দরবন হয়েছিল 1997। এই তথ্যটা মনে রাখতে পারেন। তো আমরা হচ্ছে আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। আপনারা দেখছেন যে পাকিস্তানে বাঙালি বন্দি শিবিরের গোপন ইতিহাস। তো এখানে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে ১৯৭১ সালের ২৬শে মার্চ যখন হচ্ছে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তখন অনেক বাঙালি পাকিস্তান হচ্ছে আটকা পড়েছিলেন এবং তারা কিন্তু সেখানে বন্দী হিসেবে ছিলেন এবং এই জায়গাগুলিতে হচ্ছে তাদেরকে রাখা হয়েছিল। তো ১৯৭৩ সালে যখন হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায় এবং আপনারা জানেন যে পাকিস্তানের অনেক যুদ্ধবন্দী কিন্তু আমাদের কাছে ছিল এবং তাদেরকে মুক্ত করার জন্য জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়। এর মাধ্যমে বাঙালি বন্দীরাও হচ্ছে পাকিস্তান থেকে দেশে আসার সুযোগ লাভ করে এবং ১৯৭৪ সালে প্রায় ১,২০,০০০ বাঙালি হচ্ছে দেশে আসতে পারে। এখন যারা দেশে এসেছে, যারা বন্দী হিসাবে ছিল, তাদের তো একটা মর্যাদা বা অধিকার ছিল, কিন্তু সেটা তারা হচ্ছে পায়নি। তারা রাজনৈতিক যে নেতৃত্ব ছিল, তারা হচ্ছে তাদেরকে বিরাটভাবে হচ্ছে অস্বীকার করে। এখানে একটা বিষয় এসেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেকের উপর অনেক বিরক্ত ছিলেন, ইভেন তাদের কথা বা নামও শুনতে অস্বীকার করেছিলেন। তারপর আপনারা দেখেন এখানে ভূমিকম্পে শান্ত থাকতে করণীয়। তো ভূমিকম্প সম্পর্কে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে
এই দুর্যোগের কিন্তু কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না, এবং এটি হয় মূলত টেকটনিক যে প্লেটগুলো থাকে ভূপৃষ্ঠে, এগুলোর মধ্যকার যে কলিশন, সেটা থেকে হচ্ছে ভূমিকম্পের হচ্ছে আপনার উৎপত্তি হয়। কিন্তু সব ভূমিকম্পে কিন্তু সুনামি হয় না। কিছু কিছু বড় ভূমিকম্পের পর হচ্ছে সুনামি হওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা মনে রাখতে হবে, এটার যে তীব্রতা সেটা রিক্টার স্কেলে পরিমাপ করে থাকে, যেটা 0 থেকে 9 লগারিদমিক স্কেল, এবং এর মাধ্যমে তীব্রতা পরিমাপ করা যায়। আর বাংলাদেশের অবস্থান কোথায়, কোন কোন প্লেটের মধ্যে আমরা অবস্থান করছি, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তারপর এখানে একটা বিষয় এসেছে যে 2011 সালের 30শে জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে হচ্ছে পাশ হয়েছিল, যার মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ 54টি ক্ষেত্রে সংবিধানে পরিবর্তন এসেছিল। আরেকটা ব্যাপার একটু জানাতে চাই, সেটা হচ্ছে অস্ত্রবাহী জাহাজে আক্রমণ বদলে গেলো হচ্ছে যুদ্ধের মোড়। তো এই যে আক্রমণটা, এটা হয়েছিল মূলত টাঙ্গাইলে। তো টাঙ্গাইলের যে বাহিনী, মুক্তিবাহিনী, তার নেতৃত্বে ছিল কাদের সিদ্দিক। আপনারা হয়তো শুনেছেন যে বঙ্গবীর কাদের সিদ্দিককে তো চেনেন, তিনি কিন্তু বীরত্ব। তিনি হচ্ছে টাঙ্গাইল এলাকার হচ্ছে নেতৃত্বে ছিলেন, এবং 1971 সালের 5ই আগস্ট তারা জানতে পারে যে একটা রসদ বোঝা বা অস্ত্রশস্ত্র সহ একটা জাহাজ হচ্ছে এই যাচ্ছে, যেখানে পাকিস্তানিরা হচ্ছে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা যখন জানলো, তখন বঙ্গবীর কাদের সিদ্দিকী হচ্ছে আপনার হাবিবুর রহমানকে নির্দেশে দিয়েছে যে এখানে আক্রমণ করতে হবে, এবং তারপর সফল আক্রমণ হয়। এই জাহাজ দুইটা হচ্ছে ধ্বংস করা হয়, যার মাধ্যমে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ অনেক দূর এগিয়ে গিয়েছিল। আর এখানে যে স্মৃতিসৌধটি আছে, এটি হচ্ছে আপনার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মরণে হচ্ছে নির্মিত স্মৃতিসৌধ। তো বাণিজ্য অংশে একটা বিষয় এসেছে যে দেখেন যে ব্যাংক খাতে আরও সংস্কার প্রয়োজন। তো আমাদের মোহাম্মদ জহির হোসেন, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের, তিনি বলছেন যে বাংলাদেশে যেভাবে 5 ব্যাংক একীভূত হচ্ছে, বিশ্বের কোথাও এভাবে ব্যাংক উদ্ধার করা হয়নি। বিষয়টা মানে এরকম যে উদ্ধার করা যায়নি, বা এই যে মডেল, এটা আসলে কাজ করে না। এখন সরাসরি তো আসলে বিষয়টা বিরোধিতা করা যায় না। দেখেন, এসব ব্যাংকের 90% অর্থ পাচার হয়ে গেছে, এটাও হচ্ছে বিশ্বে বিরল। এবং এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে যে আমাদের যে সরকার খুব ভালোভাবে এই যে ব্যাংক খাতগুলোকে অপব্যবহার করেছে। এজন্য বলছে যে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার অনিয়মের শিখরে পৌঁছানো জরুরি। প্রয়োজনীয় সংস্কার না হলে পরিস্থিতি আবারও আগের জায়গায় ফিরে আসবে। তারপর আরেকটা বিষয় এসেছে যে খেলাপি ঋণের উচ্চ হার মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করছে এবং মুদ্রানীতি প্রণয়নের সমস্যা তৈরি করছে। তো আমরা হচ্ছে আমাদের আজকের মতামত কলামে চলে এসেছি। তো এখানে বলছে আর কি, নির্বাচনে সরকারকে খুব ভালো স্ট্রং ভূমিকায় থাকতে হবে। যে জায়গায় সরকার পুরোপুরি ব্যর্থ, সরকার যদি ভালো বা স্ট্রং বোল্ড অবস্থানে থাকতো, তাহলে কিন্তু আজকে যে ঘটনাটি হয়েছে সেটা আসলে হতো না। তারপরে বলছে যে 9 লাখ সেনাবাহিনী হচ্ছে নির্বাচনে দায়িত্বে থাকবেন, আর সশস্ত্র বাহিনী। তো তারা নির্বাচনকে হচ্ছে আপনার যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়, সে বিষয়টি খেয়াল রাখবেন। তো এই বিষয়টা নিয়ে বারবার হচ্ছে যারা বিশ্লেষক আছে তারা জোর দিচ্ছে, বলছে সামনে নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো একসঙ্গে এই বিষয়টি নিয়ে কাজ করবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে, একটা নমিনেশনের জন্য হাহাকার। তো বিএনপি কিন্তু আপনারা দেখেছেন যে তারা 237টি আসনে প্রথমে নমিনেশন দিয়েছিল। তো অনেকগুলো আসন কিন্তু বাকি। এর মানে এই না যে তারা এই আসনগুলোতে প্রার্থী দিতে লোক পাচ্ছে না। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে তাদের নিজস্ব দলের মধ্যকার যে বিরোধ, সেটা এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি। তো যখনই হচ্ছে এক জায়গায় কাউকে মনোনয়ন দিচ্ছে, সেই জায়গায় হচ্ছে আরেকজন হেভিওয়েট প্রার্থী আছে, তিনি বলছেন যে আমাকে প্রার্থী দিতে হবে, আমি এই জায়গায় যোগ্য। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে চেইন অফ কমান্ড, সেটা সঠিকভাবে এই বিষয়গুলো হচ্ছে মেনটেন করতে পারছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দলের যে চেইন অফ কমান্ড, সেটা এতটা হচ্ছে নড়বড়ে, তারা কি আসলে সুশৃঙ্খল রাজনীতি করতে পারবে? এটা আপনাদের কাছে প্রশ্ন। তো এখানে এই বিষয়গুলো উঠে এসেছে যে 1991 সালে হচ্ছে নির্দলীয় সরকার অধীনে আপনার নির্বাচনে জয়ী হয়েছিল বিএনপি, এবং তারা কিন্তু সরকার গঠন করেছিল। এবং যখন সরকার গঠন করে, এরপর তারা বলে যে হচ্ছে আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চায় না। এবং আওয়ামী লীগ 1996 সালে যখন নির্বাচন সন্নিকটে, তখন এই বিষয়গুলোর অনেক বিরোধিতা করেছিল, এবং প্রচুর আন্দোলন হয়, প্রচুর হরতাল হয়। শেষমেশ হচ্ছে তত্ত্বাবধানের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ হচ্ছে জয়লাভ করে। এখন আওয়ামী লীগ যাওয়ার পরে তখন তারা একটা ইশতেহার ঘোষণা করেছিল যে আমরা এরপর যদি হচ্ছে ক্ষমতায় নাও যাই, আমরা হচ্ছে আর কোনো হরতাল দেবো না, দেশের জন্য দুর্ভোগ হচ্ছে আমরা নিয়ে আসবো না। কিন্তু 2001 সালে যখন বিএনপি আবার হচ্ছে আপনার নির্বাচিত হয়, তখন আওয়ামী লীগ তাদের যে ইশতেহারের যে বিষয়গুলো, সেগুলো পরিপূর্ণভাবে মেনটেন করেনি, তারা আবার হচ্ছে হরতাল দিতে থাকে। এই যে ইশতেহার দিচ্ছেন আপনারা, এই ইশতেহারের মধ্যে বিভিন্ন বিষয়গুলোই থাকে।
তো এখানে জনগণ অনেক আকাঙ্ক্ষা থাকে, কিন্তু দিন শেষে এই ইশতেহারের হচ্ছে 1% হচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলো হচ্ছে বাস্তবায়ন করতে পারছে না। এটা একটা বড় ব্যর্থতা, এবং এই বিষয়গুলো নিয়ে জনগণকে অবশ্যই সচেতন থাকতে হবে। ভোটের মাঠে জোটের ভিড়ে জনপ্রত্যাশা কোথায় গেল? একটা বিষয় হচ্ছে, ভোট আসলে নির্বাচন একটা জটিল সমীকরণ, আগে থেকেই কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। এখন আসলে দেখা যাক সামনে কি হবে। তো এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কলাম আমি দেখতে পাচ্ছি না। তো আমরা হচ্ছে আমাদের আজকের পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। এখানে একটা বিমানবন্দর দেখা যাচ্ছে, এটা ডাউন্সভিউ বিমানবন্দর, কানাডার টরন্টোতে অবস্থিত। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে অনেকগুলো বিমান হচ্ছে তৈরি করা হয়েছিল, এখন পরিত্যক্ত অবস্থায় আছে, এটা এখানে উঠে এসেছে। এবং সর্বশেষ যে তথ্যটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন লেখা নারী মুক্তিপ্রত্যাশী উপন্যাস সুলতানা স্ট্রিম, যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেন আপনার নারীবাদী একটা উটোপিয়ার কথা চিন্তা করেছিলেন, যেখানে নারীরাই সব কিছু দেখবে আর পুরুষরা ঘরের কাজ করবে, এরকম কিছু সম্ভবত। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।